আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এখন বাজে সকাল 7টা, আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আই হোপ আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। এই যে ঈদের ব্লগটি ছাড়ছি, হয়তো দেখে মনে করছেন ঈদের দিন কোথাও যাইনি। হ্যাঁ, অবশ্যই গিয়েছি। আর এটা হচ্ছে ঈদের পরের দিন। তো ঈদের দিন তো ঈদের পরের দিন না, তারপরের দিন, মানে ঈদের তৃতীয় দিন। তো হচ্ছে ঈদের দিন তো বাসায় ছিলাম না, তবে বাসায় ছিলাম না, শ্বশুরবাড়িতে গিয়েছিলাম। আর সেখানে যে ব্লগ করব ভুলেই গিয়েছিলাম, এত মানে সবার সাথে মিশে। আর যতটুকু আর কি ক্যামেরা অন রেখেছি সেটাতে একটা ব্লগ দেওয়ার মতো নয়। তো যাই হোক, যতটুকু হচ্ছে অন রেখেছি সেগুলো অবশ্যই দেখাবো। আর তাছাড়াও দেখতে লাগুন যে কিভাবে আমি আমার যে ঈদটা পালন করি। আসলে প্রথমে একটা কথা বলে রাখি যে যাদের বাপের বাড়ি নাই তাদের ঈদটা যে কেমন হয়, অবশ্য আমি বাদে এই পৃথিবীতে অনেকেই আছে আমার মতো, হয়তো আমার থেকেও অনেকেই আছে যে তাদের অবস্থা হয়তো আরও কম। কিন্তু সত্য বলতে কি, মনের কষ্ট তো একই থাকে, তাই না? তো বাবা মা না থাকার যে অনুষ্ঠান হয়, আর বিশেষ করে মেয়েদের যে ঈদের সময় বাপের বাড়িতে যাওয়া, সেখানে বাচ্চা কাচ্চা নিয়ে একটা আনন্দ, সেই আনন্দটা তো সকালে উঠে আগে ছাদটা পরিষ্কার করে নিচ্ছি, কেননা এই ছাদটা যতবারই আমি পরিষ্কার করি না কেন এটা নোংরা করবেই। আর কে নোংরা করে সেটা হচ্ছে একমাত্র আমার হাজবেন্ড। মানে উনি কাঠের কাজকর্ম করে, যে এই হয়তো এইটার ঘর করলো, কবুতরের ঘর করলো, তারপর মুরগির ঘর করলো। তো এইভাবে করে দেখা যাচ্ছে পুরো ছাদটা নোংরা করে রাখে। তো এটা রোজার ভিতরে একদিন এরকম পুরো ছাদ ঝাড় দিয়ে কমপ্লিট করে গুছিয়ে রেখেছিলাম, কিন্তু এখন আবার দেখছি এত পরিমাণে নোংরা করে রেখেছে। আজ কয়েকটা দিন ধরে ভাবছি যে ছাদটা পরিষ্কার করব, কিন্তু মনেই থাকে না। তবে ফাইনালি আজই উঠে পড়লাম, উঠে ভাবলাম আগে ছাদটা পরিষ্কার করে বাদ বাকিটা গোছাবো। আজকে আমরা সবাই বাসায় আছি, আমার ভাই, আমার ছেলে, তারপরে হচ্ছে আমার হাজব্যান্ডের অবশ্য অফিস আছে, উনি হচ্ছে বাসায় থাকতে পারছেন না। তার কারণ ওনাকে এই মাসের প্রত্যেকটা মানে সরকারি ছুটিতে ওনাকে অফিস করতে হবে, এটাই ওনার ডিউটি পড়েছে। তো হচ্ছে উনি যাই হোক বাসায় তো আসবে এক সময় না এক সময়। তো এই কারণে ভাবলাম সবাই যখন একসাথে আছি, আর ঈদের একটা আনন্দ, যতই মানে গেস্টের বাসায় থাকি, শ্বশুরবাড়ি যতই থাকি না কেন, বাসার তৈরি খাবারটা যেমন হয় আর কি, আমার বাচ্চাটা বারবার ঘুরবে ফিরবে খাবে, তারপর আমার ভাইটা আছে, ওকে আমি একটু খাওয়াতে পারবো। আমার ভাইটা আবার আমার দাদা বাড়ি ঈদ করছে। তো যাই হোক, সেখানেও যে ও যত্ন কম পেয়েছে সেটা কিন্তু নয়, কিন্তু তবুও হয় না, বাসার একটা খাবার রান্না করলে সবাই একটু ভালোভাবে সেটা করতে আগ্রহ থাকে। তো সেই কারণে ভাবলাম যে বাসায় একটু ঈদের আয়োজনটা করি। ঈদ শেষ হয়ে গেছে, তাতে কী হয়েছে, ঈদের আনন্দ নিজেরা যদি একটু না করি আর মন খারাপ করে বসে থাকলে তো সারাটা জীবনে এইভাবেই থেকে যেতে হবে। তো ফাইনালি হাজার কষ্ট বুকে থাকলেও সেটা আর কি চাপা দিয়ে রেখে এই তো শুরু করলাম, কাজে লেগে পড়লাম। তো হচ্ছে ছাদের এই জায়গাটা পরিষ্কার করে একদম পরিপাটি করে গুছিয়ে নিয়েছি। আর এই যে কবুতরগুলো আছে, মানে কবুতর তো আপনাদের এখনও দেখাইনি, কবুতরটা দেখাবো অবশ্যই। এই কবুতরটা একদম মনে করেন আছে যেটা খায় সেটাই ছাড়ায়, আর নিচে দিয়ে সমস্ত সেই গমগুলো পড়ে যায়, সেগুলো আবার হচ্ছে ঝাড়ু দিয়ে গুছিয়ে আবার উঠিয়ে দিতে হয়। তো এই তো হচ্ছে কোনো রকম করে আর কি পরিষ্কার করে উঠাতে পারলাম। তো আমার যে নিচে যে মুরগিগুলো ছিল ওগুলো উপরে ওঠানোর খুব চিন্তা আছে, ভাবছি উঠাবো, ওগুলো ওঠানোর খুবই দরকার। তো দেখা যাক কবে উঠাতে পারি। আর এই তো পুরো পরিপাটি করে নিলাম গুছিয়ে।
কবুতরগুলো এই যে, আর হচ্ছে এই কবুতরগুলো এখানে আছে 5 জোড়া, মানে 10টা কবুতর। তো এর ভিতর থেকে তো একটা উড়ে গেছে বললামই, এখন আপাতত আছে 9টা। আর নিচে যে ছোট ছোট দুইটা, এই দুইটা বাচ্চা, আরও দুইটা আছে। তো ওই দুইটা একটু বড় হয়ে গেছে। যখন আনছিল তখন তো একদমই মুখে উঠিয়ে উঠিয়ে খাওয়াতে হচ্ছিল, এখন আর লাগছে না। তো এই যে কি সুন্দর বসে আছে। আমার ভীষণ ভালো লাগে এই কবুতর জোড়া। যখনই মনটা খুব খারাপ থাকে তখনই এদের কাছে আসি, এসে একটু খেতে দেয়, পানি দিই, এদেরকে ধরে একটু বসে থাকি। মানে হয় না যে নিজের একটা একান্ত হচ্ছে সময় কাটাতে ইচ্ছা করে যখন, তখন ঠিক এখানে আসি, এসে কবুতরগুলা হচ্ছে দেখি, এদের সাথে কথা বলি, আমার আর কি ভীষণ ভালো লাগে। তো এই যে কবুতরের ঘরটাও এইভাবে দিয়েছি, আর এর নিচেই আমি মুরগির ঘরটা দিতে যাচ্ছি। মানে বেশি একটা বড় করব না, যাতে মুরগিটাও থাকতে পারে, আর উঁচু করব না। আমার তো ভিতরে ঢোকার কোনো দরকার হবে না মুরগির ঘরের ভিতরে, আর মুরগিগুলো তো বড় হয়ে গেছে। তো সে কারণে দেখি কতদূর কী করতে পারি। তো উপর থেকে নিচে চলে আসলাম, মানে ছাদের থেকে এসে দেখছি যে মানে খাটের তলা পরিষ্কার করতে যেয়ে দেখি যে কলাগুলো এই অবস্থা হয়ে গেছে। নষ্ট হয়নি কোনোটাই, কিন্তু কলাগুলো এরকম মানে অতিরিক্ত পেকে গেছে। তো এই অতিরিক্ত পাকা কলা তো আমার মেয়ে ছেলে কেউই খাবে না। ছেলে মেয়ে দুইজনের একজনও হচ্ছে এটা ছুঁয়েও দেখবে না যে কেমন হয়েছে। এই যে এর হচ্ছে গাটা একটু কালো হয়ে গেছে, সেই কারণে বলবে যে এটা নষ্ট। আমার হাজব্যান্ড বলেছিল এটা খরগোশকে দিয়ে দাও, হচ্ছে কলাটাও ও খেয়ে নিবে, আবার আমি কিনে নিয়ে আসবো। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে দিয়ে দিব। এটা যখন হচ্ছে বাইরে বেরো করতে গিয়েছি তখন দেখলাম যে না, কলাগুলো বেশ ভালো আছে, কিন্তু উপরের যে খোসাটা ওইটাই শুধুমাত্র একটু কালো হয়ে গেছে। তারপর হচ্ছে ভাবলাম ঠিক আছে আমি একটু কলার পিঠা তৈরি করে দেবো, তাহলে বাচ্চারা খেয়ে নেবে। তো এতগুলো কলা নষ্ট করতেও আমার খারাপ লাগছে। আসলে যে কোনো জিনিস আমি নষ্ট করতে পারি না, আমার যদি ভালো থাকে সেটা আমার নষ্ট করতে ভীষণ খারাপ লাগে। তো এই কারণে হচ্ছে কলাগুলো আমি যেগুলো ভালো আছে সেগুলো দেখে বেছে তারপরে দেখুন প্রত্যেকটা কলা ছাড়াচ্ছি। এখানে দেখেও কিন্তু বোঝা যাচ্ছে এগুলো একদম ভালো রয়েছে কলা, কিন্তু একটাও খাবে না। তো সে কারণে হচ্ছে কলাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এগুলো ময়দা দিয়ে চিনি দিয়ে একটু চটকে পিঠে বানিয়ে দেবো, তাহলে হচ্ছে বাসার সবাই খাবে। তো এখানে কলাটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। তো এদিকে আরও তো অনেক কাজ আছে, আজকে ঘরে যথেষ্ট পরিমাণে কাজকর্ম রয়েছে। একবারে আসলে অনেকের একবারে করাটা ভালো লাগে না, কিন্তু আমার মনে হয় যেদিন ধরবো সেদিন পুরোটা কমপ্লিট করব, একদমই মানে কোনো কিছু রাখবো না। তো এইভাবে করে যতদূর আর কি আমার শরীরটা যায় সেইভাবে করেই হচ্ছে গুছিয়ে নিব। আর এই যে কলার খোসাগুলো, এগুলো এখন খরগোশকে দিতে যাব। তো খরগোশকে কলার খোসাগুলো দিয়ে এসে এই যে ফ্রিজটা একটু পরিষ্কার করে নিচ্ছি, কারণ ওই যে বললাম যে আমি হচ্ছে যেটা একটুখানি হাত দিই সেটা ভালোভাবে পরিষ্কার করার চেষ্টা করি। আর যেদিন করব না সেদিন তো করবই না, একদম চুপচাপই থাকি। আর হচ্ছে যে কোনো জিনিস একবারে ধরে একবারে কাজ করলে অনেক কষ্টের মধ্যে এই যে এতগুলো কাজ করছি, কাজের ভিতরেই কিন্তু ভালো আছি। মাঝে এমন একটা পরিবেশ হয়ে গিয়েছিল, আমার ভীষণ পরিমাণে চিন্তা, টেনশন, একটা ডিপ্রেশনের ভিতরে চলে যাচ্ছিলাম। তো আবার ফিরলাম আমি আমার একদম সঠিক কাজের ভিতরে, যে কাজটি কন্টিনিউ করতে থাকি। একটু কষ্ট হবে আমার, একটু বলতে বেশ কষ্ট হবে যে ইউটিউবটা চালাতে, কিন্তু আমি ইউটিউবটা ছাড়তে চাচ্ছি না। তার কারণ আমার কষ্ট হচ্ছে মানে শারীরিক কষ্ট থেকে মানসিক কষ্টটা যেটা হয় সেটাই অনেক, আর সেটা দূর করতে পারে এই ইউটিউবের পিছনে দেখা যাচ্ছে আমি যদি হচ্ছে একটু করতে পারি, মানে পরিশ্রম করি, তাহলে আমার চিন্তা করার সময় থাকবে না। আর উপরওয়ালা তো সহায় আছেন, তিনি অবশ্যই সব কিছু পেরেশানি দূর করে দিবে আলহামদুলিল্লাহ। তার কাছে লাখ লাখ শুকরিয়া যে আমি অনেক ভালো আছি। তবুও হয় না যে কিছু কিছু জায়গা থেকে কিছু কিছু জিনিস থেকেই যায়, একটা সূক্ষ্ম ক্ষত কিন্তু থেকেই যায়।
তো যাই হোক, এই যে এত কিছু বলছে হয়তো আপনারা বুঝবেন যে আর কি কারণ বাবা মা নাই, অবশ্যই আছে, সবাই আছে আলহামদুলিল্লাহ। সবার থেকে আমিও খারাপ নাই, ভালো আছি। তবুও ওই যে নিজের কষ্টটুকু আর কি, যার যার কষ্ট তার কাছেই মনে হয় যে আমারটাই বড়, এতটুকুই আর কি বলবো। তো এই বেডশিটটা হচ্ছে আমি আজকে পাতলাম। বেডশিটটা আর কি অনেকেই বলছে যে বেডশিটটা একটু জঙ্গলি মতো হয়ে গেছে, মানে বিভিন্ন একদম এত ঘন কাজ। তবে হ্যাঁ, আমার ঘরে তো 2টা বাচ্চা আছে, আমার কিন্তু সবসময় গ্রাফিটি কালার পছন্দ হয়। আর আমার ঘরে যে 2টা বাচ্চা আছে এখনও কিন্তু তারা নিজের বুঝটা বুঝে চলতে পারে না। আর ছেলেটা একটু বড় হওয়া সত্ত্বেও ও কিন্তু এখনও পর্যন্ত নিজের বুঝ বুঝে চলতে পারে না, মানে সেইভাবে করে গুছিয়ে রাখতে পারে না। তো আর এই রুমটার ভিতরে যেহেতু অনেক চাপ, মানে টিভি আছে, আর হচ্ছে টিভি যেই রুমে থাকে সেই রুমেতে একটু চাপ হবেই, এটাই স্বাভাবিক। তো সেই চিন্তা মাথায় রেখে তাই এই রুমের বেডশিটটা আমি এইটাই কিনেছি। আর হচ্ছে 3টা কিনেছিলাম, যে ওই পাশের যেই ইউনিটটা করব ওই জায়গায়ও একটা বেডশিট দিয়ে দিব, মানে যখন করব তখন দিব আর কি। তো এখন আপাতত সেটা ওঠানোই আছে। তো সকালের দিকে এখনও পর্যন্ত কিছু খাওয়া দাওয়া হয়নি, একদম সকাল সকাল উঠে পুরো কাজকর্ম গুছিয়ে নিয়েছি। আর এখানে একটু ফ্রাইড রাইস করছি ডিম দিয়ে। আমার হচ্ছে ছেলে এবং মেয়ে দুইজনেই হচ্ছে ফ্রাইড রাইস খেতে হলে ডিম দিয়ে খেতে হবে, নয়তো অন্য কোনো কিছু দেওয়া যাবে না। যদি বা একটু পেঁয়াজ দেওয়া হয় সেটাও আমার ছেলে বেছে বেছে রেখে দেবে। আর হচ্ছে মেয়েটা পেঁয়াজ বাছে না, সে পেঁয়াজ খেতে খুবই পছন্দ করে। তো এখানে আছে পেঁয়াজ বাছবে একজন, আবার একজন খাবে, সেই কারণে একবারই 2টা ডিম ভেঙে ওটা হচ্ছে ঝুরি করে তারপরে ফ্রাইড রাইসটা করেছি। আর যেহেতু গরম ভাত, আর গরম ভাতে একটুখানি ঘি দিলে কিন্তু দুর্দান্ত লাগে খেতে, ডিম ভাজি গরম ভাতে। আর তেল তো আমি একদমই সামান্য দিয়েছি, যতটুকু ডিম ভাজিতে দেয় ঠিক ততটুকুই, এর বাড়তি আর কোনো তেল দেয়নি। তো সে কারণে হচ্ছে তেল খুব একটা হয়নি। তো এখানে 2 চামচ মতো আমি ঘি ঢেলে নেব। আর হচ্ছে ঘিটা আসলেই খেতে খুবই ভালো লাগে, আমার মেয়েটা খুবই পছন্দ করে এই ঘিটা খেতে। আর আমাদের এই ঘিটা আর কি রেশন থেকে দিয়েছে, বছরে 2টা কৌটা দেয়, যে আমাদের হয়ে যায় বছরে 2টা কৌটাতে প্রায় কেজি খানিক মতো থাকে। এটাতে 500 গ্রাম আছে, আবার পরের যে কৌটাটা দিবে সেটাতে 500 গ্রাম থাকবে। তো 2টা যে একসাথে পাই সেটা না, এটা শেষ হলে মানে ওদের টার্গেট থাকে যে এই কয়েক মাসের ভিতরে এটা আর কি শেষ হবে। তো সেই কয়েক মাস, 2 মাস 3 মাস অথবা 4 মাস এরকম, তারপরে ওদের কোনো নির্দিষ্ট টাইম নাই যে এই মাসের ভিতরে ঘিটা দিবে, যেদিন দেয় সেদিন হচ্ছে উল্লেখ করে দেয় যে আজকে ঘিটা দিবে, এমনটাই। তো যাই হোক, খাওয়া দাওয়া করে নিয়েছি, মেয়ে আমি দুজনে করে নেওয়ার পরে এই যে আছে একটু রুমটা মুছে নিচ্ছি, রুমটা মুছে তারপর আছে রান্না করতে যাব। তো একবারে গোসলটাও সেরে নিয়েছি, গোসলটা না করলে ভালো লাগবে না। আর এখন কি হয়, ট্যাঙ্কির পানিটা গরম হয়ে যায়, যে একটু বেলা করে গোসল করতে যায় তখন কিন্তু ওই হালকা গরম পানি দিয়েই গোসলটা করতে হয়, তাতে কিন্তু গরমটাও কাটে না আর গোসল করে তৃপ্তিও হয় না। তো সেই কারণে গোসলটা আগে সেরে নিয়েছি সকালে খাবার খাওয়ার সাথে সাথেই। আর এখানে পেঁয়াজ রসুন আদা হচ্ছে শুকনো ঝাল একটু ব্লেন্ডার করে নিয়েছি, নিয়ে তারপরে যে মাংসটা ভিজিয়ে রেখেছিলাম সেই মাংসটাই হচ্ছে দিয়ে দিলাম। এখানে লবণ হলুদ দেবো এবং তেল দিয়ে দিয়েছি। লবণ হলুদ এখনও দেয়নি, লবণটা হয়তো দিয়েছি কিন্তু হলুদটা এখনও দেয়নি। এটা পুরোপুরিভাবে একদম মানে নাড়িয়ে হচ্ছে সুন্দর করে রেখে দেবো। এই যে মশলাটা মাখিয়ে রাখবো না, মশলাটা মাখিয়ে রাখলে এটার টেস্টটা অনেক ভালো আসে, এই মাংসের টেস্টটা অনেকটা মানে সুস্বাদু হয় খেতে। আমরা তো অনেকেই হচ্ছে দেখা যাচ্ছে মশলাটা কষিয়ে নিয়ে তারপর মাংসটা দেই, আসলে যার যার যেমনভাবে রাঁধতে ভালো লাগে আর কি। আমিও 2 রকমভাবেই করি, তবে আজকে মনে হলো যে এইভাবে একটু মাখিয়ে একটু কয়েক মিনিট রেখে দিই। কয়েক মিনিট বলতে বেশ 20 মিনিট মতো রেখেছিলাম। এটা রেখে আবার মাটির চুলায় যেহেতু রান্না করি, মাটির চুলাটা ধরাবো,
তারপর আবার এইদিকে পোলাও